আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা, অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো আজকে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ম্যাট্রিক্স পার্টটা হচ্ছে নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো প্রথমে আমরা হচ্ছে একটু দেখি যে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের আসলে বইতে ওরকম ভাবে কোনো সংজ্ঞা দেয়া নাই, তারপরে আমরা হচ্ছে একটু নিজের ভাষায় ম্যাট্রিক্সটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যে ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্স, এটার প্লুরাল হচ্ছে ম্যাট্রিসেস। তাহলে ম্যাট্রিক্সটা কি সেটা আমরা একটু সংক্ষেপে এখানে লিখি যে ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি, ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি বুঝি যে তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের এমন একটি প্রক্রিয়া, এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংরক্ষিত তথ্য সম্পর্কে খুব দ্রুত এবং সহজেই, এই সংজ্ঞা লিখে রাখার চাইলে লিখে রাখতে পারো বোঝার জন্য, বা হচ্ছে না লিখলেও ক্ষতি নেই। ঠিক আছে, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংগ্রহীত তথ্য সম্পর্কে খুব দ্রুত এবং সহজেই ধারণা লাভ করা যায়। অর্থাৎ তুমি কিছু তথ্য সংগ্রহ করে রাখলা, ম্যাট্রিক্স প্রক্রিয়ার মাধ্যমে তুমি কিছু তথ্য সংগ্রহ করলা, পরবর্তীতে যে কোনো সময় তুমি তথ্যগুলা দেখলেই যাতে খুব সহজে এবং খুব দ্রুত যাতে ওই তথ্যগুলো সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারো, এমন একটা প্রক্রিয়া হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সর্বপ্রথম এই ম্যাট্রিক্স সম্পর্কে ধারণাটা পাওয়া যায় হচ্ছে প্রাচীন ব্যাবিলনে। হ্যাঁ, হ্যাঁ, ম্যাট্রিক্স সম্পর্কে সর্বপ্রথম ধারণাটা পাওয়া যায় হচ্ছে প্রাচীন ব্যাবিলনীয়দের কাছ থেকে এবং চীনের কাছ থেকে। ঠিক আছে, চীনে, অর্থাৎ প্রাচীন ব্যাবিলন ও চীন, এখান থেকে সর্বপ্রথম হচ্ছে ম্যাট্রিক্সের ধারণাটা পাওয়া যায়। ঠিক আছে, এরপরে অনেক দীর্ঘ সময় পরে একজন ইংরেজ গণিতবিদ, যার নাম হচ্ছে সিলভেস্টার, এই সিলভেস্টার উনি হচ্ছে ম্যাট্রিক্স সম্পর্কে আরেকটু সুস্পষ্ট ধারণা দেন। এটা হচ্ছে 1850 সালের দিকে। ঠিক আছে, তো সর্বপ্রথম ধারণাটা পাওয়া যায় ম্যাট্রিক্স সম্পর্কে প্রাচীন ব্যাবিলন ও চীন থেকে। এরপরে এই 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 ঘটনাটা হচ্ছে অনেক আগে। ঠিক আছে, প্রায় তোমার হচ্ছে এটা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে প্রাচীন ব্যাবিলন ও চীন থেকে যে ম্যাট্রিক্সের ধারণাগুলো পাওয়া গেছিল, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে। এরপর দীর্ঘ সময় পরে 1850 সালে জোসেফ সিলভেস্টার নামক একজন ইংরেজ গণিতবিদ, সে হচ্ছে আরেকটু সুস্পষ্টভাবে ম্যাট্রিক্সের ধারণা দেন। ঠিক আছে, এবং এরপর এই সিলভেস্টারেরই একজন সহকর্মী, তার নাম হচ্ছে আর্থার ক্যালি। আর্থার ক্যালে, এই আর্থার ক্যালে হচ্ছে ম্যাট্রিক্সকে আরও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন, এবং সে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতিটা আবিষ্কার করেন। ঠিক আছে, এই কারণে এই আর্থার ক্যালেকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্সের জনক। তাহলে ম্যাট্রিক্সের জনক হচ্ছে আসলে আর্থার ক্যালে। ঠিক আছে, তো এরপরে আরও বিভিন্ন গণিতবিদ ম্যাট্রিক্সের উন্নয়নের জন্য কাজ করছেন ধাপে ধাপে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের একটু সংক্ষেপে ইতিহাস। ঠিক আছে, যে ম্যাট্রিক্স কিভাবে আসছে। এখন আমরা ম্যাট্রিক্সটা একটু একটা উদাহরণ দিয়ে একটু ম্যাট্রিক্সটা বোঝার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব। হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা একটু দেখলাম, যে এটা আসলে সংক্ষেপে যদি বলি, তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের একটা প্রক্রিয়া। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ চিন্তা করি, যে ধরো ধরো রহিম নামে একজন জেলে আছে। ঠিক আছে, এখন সে হচ্ছে একটা সপ্তাহে 5 দিন হচ্ছে মাছ ধরছে। ধরো হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে অ্যান্ড ওয়েন্সডে।
সো এই 5 দিন হচ্ছে সে 3 প্রকারের মাছ ধরছে, ঠিক আছে। সো সে এই 3 প্রকারের মাছের একটা হিসেব রাখতে চায়। এখন মনে করো সে যদি হচ্ছে সাধারণভাবে যদি সে ধরো ডায়েরিতে লিখে রাখে যে ধরো শনিবারে সে হচ্ছে আহ, রুই মাছ ধরছে এত কেজি, তারপরে হচ্ছে ইলিশ মাছ ধরছে এত কেজি, কাতলা মাছ ধরছে এত কেজি, এভাবে যদি হচ্ছে প্রত্যেকটা দিনের বর্ণনা সে লিখে, জিনিসটা হচ্ছে মানে বর্ণনাকারে হয়ে যাবে। এবং সেইটা সম্পর্কে পরবর্তীতে যখন আমরা হচ্ছে কোনো মানে সেই জিনিসটা সম্পর্কে যদি পরবর্তীতে আমরা ধারণা লাভ করতে চাই, ওই পুরো ডিটেলসটা আমাদের পড়তে হবে, ঠিক আছে, মানে রচনার মতো ওইটা রিডিং পড়তে হবে। তো এর থেকে সুবিধাজনক উপায়টা কি? সুবিধাজনক উপায় হচ্ছে যে এই হচ্ছে সপ্তাহের 5 দিন, একটা নির্দিষ্ট সপ্তাহের 5 দিন। তো সে হচ্ছে 3 প্রকারের মাছ ধরছে, ধরো হচ্ছে ইলিশকে আমরা আই দিয়ে ইন্ডিকেট করলাম, কাতল আর হচ্ছে ধরো রুই, ঠিক আছে। তো ধরো শনিবারে সে ইলিশ মাছ ধরছে 10 কেজি, কাতল মাছ ধরছে 5 কেজি, আর রুই মাছ ধরছে হচ্ছে 15 কেজি। এভাবে রবিবারে হচ্ছে ধরো ইলিশ মাছ 5 কেজি, কাতল মাছ 7 কেজি, রুই মাছ হচ্ছে 8 কেজি। সোমবারে হচ্ছে ইলিশ ধরো 8 কেজি, কাতল হচ্ছে 10 কেজি, রুই হচ্ছে 20 কেজি। এভাবে মঙ্গলবার ধরো 9, 10, 15, আর লাস্টে আমরা বললাম বুধবারে হচ্ছে 5, কাতল হচ্ছে 10, আর রুই হচ্ছে 9। তাহলে এখানে খেয়াল করো যে এই যে জিনিস, এই জিনিসটার মাধ্যমে আমরা যদি এরকম ছকের মাধ্যমে তার মাছ ধরার একটা একটা সপ্তাহের মাছ ধরার হিসেবটা যদি রাখি, যে একটা নির্দিষ্ট সপ্তাহের 5 দিন সে এই 3 প্রকারের মাছ ধরছে, তাহলে দেখো খুব সহজেই সে শনিবারে কত কেজি কোন মাছ কত কেজি ধরছে, রবিবারে কোন মাছ কত কেজি ধরছে, সোমবার মঙ্গলবার বুধবার, এই ছকটা দেখলেই আমরা খুব সহজেই কিন্তু ধারণা লাভ করতে পারবো তথ্যগুলো সম্পর্কে, ঠিক আছে। তার মানে আমাদের ওই ডিটেলস বর্ণনাকারে লিখার কোনো প্রয়োজন নাই, যেটা অনেক মানে যেখান থেকে ধারণা লাভ করতে গেলে আমাদের ওটা হচ্ছে কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তার থেকে খুব সহজ উপায় হচ্ছে এবং দ্রুত উপায় হচ্ছে আমরা যদি এরকম একটা ছকের সাহায্যে ডাটাগুলা ইনপুট দেই, এবং এই ছকটা দেখলেই আমরা পরবর্তীতে খুব সহজেই এখান থেকে ধারণা লাভ করতে পারবো যে কোন দিন সে কোন প্রকারের মাছ কত কেজি ধরছে, ঠিক আছে। তাহলে এই যে আমি ছক আকারে যে কিছু ইনফরমেশন এখানে লিখলাম, এই জিনিসটাই হচ্ছে আসলে ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ছক আকারে লিখিত ইনফরমেশনগুলো এটাই হচ্ছে আসলে একটা ম্যাট্রিক্স। তো এখন ধরো আমি হচ্ছে এই সপ্তাহের নামগুলো একটু মুছে দেই বাম দিক থেকে, উপরে মাছের প্রকারভেদটাও একটু মুছে দেই, তাহলে আমি শুধু ডাটাগুলো রাখলাম আর কি। তাহলে এই যে একটা ছক, এখানে কিছু ডাটা আছে, এই জিনিসটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। তাহলে এই ম্যাট্রিক্সকে কিভাবে আমরা হচ্ছে প্রকাশ করব? ম্যাট্রিক্স প্রকাশের নিয়মটা হচ্ছে যেমন আমরা সেট কিভাবে প্রকাশ করছি, সেটকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে। তো ঠিক একই রকম ভাবে ম্যাট্রিক্স প্রকাশের জন্য কিছু চিহ্ন আছে। একটা ম্যাট্রিক্সকে আমরা 3টা উপায়ে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে সেই ডাটাগুলো থাকবে বা ইনফরমেশনগুলো থাকবে। থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এরকম দুইটা লম্বা দাগ দিয়েও, দুই পাশে দুইটা লম্বা দাগ আর এই মাঝখানে হচ্ছে ইনফরমেশনগুলো থাকবে, এটা দিয়েও প্রকাশ করতে পারি। তো সবচেয়ে প্রচলিত যে দুইটা পদ্ধতি সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এটা সচরাচর খুব একটা ইউজ হয় না। তো তোমরা এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারো, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য, হ্যাঁ। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্সের এই যে আমরা কিছু উপাদান লিখছি, এখানে হচ্ছে কয়েকটা জিনিস আমাদের একটু জানা দরকার। যে ধরো এটা হচ্ছে ছিল প্রথম দিন শনিবার, আমরা এখন আর দিনগুলোর নাম লিখতেছি না। এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। তাহলে খেয়াল করো এই যে অনুভূমিকভাবে কিছু লাইন আছে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার অনুভূমিক লাইন, এটা 4 নাম্বার অনুভূমিক লাইন, আর এটা হচ্ছে 5 নাম্বার অনুভূমিক লাইন। এই যে অনুভূমিক ভাবে যে কয়টা লাইন আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 1 2 3 4 5। এই যে অনুভূমিক ভাবে 5টা যে লাইন আছে, এই লাইনগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের সারি। সারি আর ইংরেজিতে বলি হচ্ছে রো, ঠিক আছে। অর্থাৎ অনুভূমিকভাবে যে লাইনগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো কি, সারি। আর দেখো উলম্বভাবে যেগুলো আছে অর্থাৎ লম্বালম্বি যেগুলো আছে, এই একটা 1 নাম্বার, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা এক, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার। তাহলে এটা হচ্ছে দেখো আমাদের 1 নাম্বার লাইন, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, আর এটা হচ্ছে 3 নাম্বার লাইন। এই লাইনগুলোকে আমরা বলবো হচ্ছে, অর্থাৎ উলম্বভাবে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা বলবো কি, কলাম।
কলাম, ঠিক আছে? কলাম বা ইংরেজিতে আমরা লিখতে পারি এরকম কলাম, তাহলে সারি এবং কলাম। তাহলে অনুভূমিকভাবে ম্যাট্রিক্সের, একটা ম্যাট্রিক্সের অনুভূমিকভাবে যে জিনিসগুলো, অনুভূমিকভাবে লাইনগুলো হচ্ছে আমরা বলবো সারি বা রো, আর উলম্বভাবে যে যা থাকবে সেগুলোকে আমরা বলবো কি, কলাম, ঠিক আছে? এখন এখানে খেয়াল করো, এই যে অনুভূমিকভাবে এবং হচ্ছে উলম্বভাবে দাগ কাটার ফলে এই উলম্ব লাইনগুলো এবং অনুভূমিক লাইনগুলো ইন্টারসেক্ট করছে, তাই না? যেমন ধরো আমি একটু যদি দেখাই এরকম, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে একটা এলিমেন্ট আছে, এটা এখানে একটা এলিমেন্ট আছে, এরকম প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টে দেখো এলিমেন্টগুলো স্টোর করা আছে, ঠিক আছে? তার মানে ডাটাগুলো যে আমরা স্টোর করছি, ওই অনুভূমিক এবং উলম্ব যে লাইনগুলো আছে তারা যেখানে যেখানে ছেদ করছে সেখানে সেখানেই কিন্তু ডাটাগুলো আমরা সংগ্রহ করছি, বা ডাটাগুলো আমরা ওই জায়গাতে স্টোর করছি। তো এই যে ডাটাগুলা, এই ডাটাগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তি, ঠিক আছে? এই যে সবগুলো এই যে ডাটা আছে, এখানে ধরো 10, 5, 15, এখানে আছে 5, 7, 8, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তি। তুমি চাইলে ম্যাট্রিক্সের এলিমেন্টও বলতে পারো। তাহলে এই যে এই এলিমেন্টগুলোকে আমরা বলবো কি, বাংলায় বলে ম্যাট্রিক্সের ভুক্তি, আর ইংরেজিতে যদি বলি এন্ট্রি, বা চাইলে এগুলোকে ম্যাট্রিক্সের এলিমেন্টও বলা যায় বা উপাদানও বলা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখি, তাহলে আমরা জানলাম কি, এই অনুভূমিক লাইনগুলো হচ্ছে আমরা বলবো সারি, উলম্ব লাইনগুলোকে বলবো হচ্ছে কলাম, আর ওই প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টে যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? তো পাঁচটা সারি আছে। আমরা এখানে এই যে ম্যাট্রিক্সের এই ডান পাশের নিচে কর্নারে আমরা লিখবো, এখানে আছে কয়টা? পাঁচটা সারি আছে, 5। আর কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, ক্রস 3। তাহলে এই জিনিসটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, যে এই ম্যাট্রিক্সের সারি আছে 5টা, অর্থাৎ প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে সারি, ম্যাট্রিক্সের সারি সংখ্যা, আর দ্বিতীয়তে যেটা লিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, ঠিক আছে? এটাকে পড়া হয় 5/3, লেখা হয় হচ্ছে 5 × 3, আর পড়বো আমরা কি কিভাবে? 5 এভাবে পড়বো যে 5/3। তাহলে এই ম্যাট্রিক্সের এই জিনিসটাকে আমরা বলবো কি, অর্ডার। অর্ডারটাকে, ম্যাট্রিক্সের অর্ডারকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার বলতে আসলে আমরা কি বুঝি, যে একটা ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, এটাকে আমরা যেভাবে প্রকাশ করি সেটাই হচ্ছে আসলে ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার দেখো 5/3, তার মানে 5টা সারি আছে, এটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারবো যে ম্যাট্রিক্সের সারি কয়টা আর কলাম কয়টা। তাহলে 5/3 মানে 5টা সারি আর 3টা কলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্সের খুব সাধারণ মানে পরিচিতি, হ্যাঁ, যে ম্যাট্রিক্সের সারি, কলাম, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি। আর হচ্ছে এখানে আমরা অর্ডারটা প্রকাশ করি ম্যাট্রিক্সের ডান দিকে নিচে কর্নারে, ঠিক আছে? এতটুকু কি বোঝা গেছে সবাই? আচ্ছা, তাহলে এতটুকু মুছে ফেলি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে বলছিলাম যে তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলে ম্যাট্রিক্সের যেই জিনিসগুলো আছে, আসলে ম্যাট্রিক্সের সাথে পরিচয় করানো তোমাদের, হ্যাঁ। এখানে ম্যাট্রিক্সের খুব আহামরি জটিল কোনো জিনিসগুলো নাই, ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনও তোমরা খুব এখানে একটা পাবা না। শুধুমাত্র আমরা ম্যাট্রিক্সকে চিনবো, যে ম্যাট্রিক্সের কিছু অপারেশন সম্পর্কে জানবো, যে ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সের অর্ডার, ম্যাট্রিক্সের প্রকারভেদ, কিছু আমরা কিছু ম্যাট্রিক্সের নাম জানবো। তারপরে হচ্ছে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কখন থাকবে, কিভাবে বের করতে হয় যদি থাকে সেটা শিখবো। আর হচ্ছে ম্যাট্রিক্সের কিছু অপারেশন দেখবো, যে দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে হয় কিভাবে, বিয়োগ করতে হয় কিভাবে, আর হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করতে হয় কিভাবে। এই কিছু জিনিস আমরা হচ্ছে এই ম্যাট্রিক্স চ্যাপ্টারে পড়বো, হ্যাঁ। তো আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু আমরা নিজের ভাষায় একটু দেখছি, কি ম্যাট্রিক্স কাকে বলে। তারপরে হচ্ছে, আচ্ছা, একটু এখন দেখো, আমরা এই শুধুমাত্র যে তথ্য সংগ্রহের জন্য যে ম্যাট্রিক্স ব্যবহার হয় তা কিন্তু না, যে এখন এই তথ্য সংগ্রহ ছাড়াও ম্যাট্রিক্সের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবা, হ্যাঁ। তো আমি ছোট্ট একটা উদাহরণ দেই। দেখো, এরকম একটা জিনিস তোমরা কিন্তু জানো যে এই জিনিসগুলো তোমরা 9 10-এ পড়ে আসছো। যেমন ধরো আমি দুইটা ইকুয়েশন লিখতেছি, x + 2y = 3, আর একটা হচ্ছে 4x - 5y = 6। এই
এই জিনিসগুলোকে কি বলে? সমীকরণ জোট, তাই না? সরল সমীকরণ জোট। তোমরা ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথে হচ্ছে এগুলো পড়ে আসছো যে সরল সমীকরণ জোটকে সমাধান করতে হয় কিভাবে। তিনটা নিয়ম তোমরা শিখছো, যদি এর সমাধান থেকে থাকে তাহলে তিনটা নিয়ম শিখছো: প্রতিস্থাপন, অপনয়ন আর বজ্রগুণন। এই তিনটা নিয়মের মাধ্যমে তোমরা হচ্ছে এই সরল সমীকরণ জোট কিভাবে সলভ করতে হয় সেগুলো শিখছো। তো এটাকে আমরা সরল সমীকরণ জোট বলি, অথবা ইংরেজিতে বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, বা বাংলায় সরল সমীকরণ জোট। সরল বলা হয় কেন? কারণ কারণ হচ্ছে লিনিয়ারের অর্থই হচ্ছে এগুলো দেখো একঘাতী, এখানে চলকের ঘাত কত? এক। ঠিক আছে, তাহলে এই টাইপের সমীকরণগুলোকে আমরা বলবো সরল সমীকরণ জোট বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে দেখো দুইটা ইকুয়েশন আছে, তো এগুলো সলভ করার তোমরা তিনটা প্রক্রিয়া শিখছো। তো ম্যাট্রিক্সের মাধ্যমেও কিন্তু আসলে এগুলো সলভ করা যায়। ঠিক আছে, ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করার বিভিন্ন প্রক্রিয়া আছে। যেমন একটু আমি তোমাদের হচ্ছে মানে অ্যাপ্লিকেশন তোমাদের এখন নাই, জাস্ট নামগুলো একটু বলবো। যেমন ধরো একটা পদ্ধতি হচ্ছে তোমার গাউস গাউস ইলিমিনেশন, গাউস ইলিমিনেশন প্রসেস, তারপরে হচ্ছে গাউস জর্ডান ইলিমিনেশন প্রসেস। এরকম বিভিন্ন প্রক্রিয়া আছে, ঠিক আছে, ম্যাট্রিক্সের মাধ্যমে এগুলোকে সলভ করার। তো এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকেই তুমি ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারবা দেখো, আমরা একটু দেখি এইভাবে। যে এখানে ফার্স্টে এক্স এর সহগ কত? 1, ওয়াই এর সহগ 2, আর এই পাশে আছে কত? ডান পাশে 3। এই ডান পাশে যেটা আছে সেগুলাকে একটু ডট ডট দিয়ে আলাদা করে লেখা হয়। আর এখানে আছে কত? 4, 2 নম্বর ইকুয়েশনে। আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -5, আর এখানে ডান পাশে আছে 6। তাহলে এই দেখো, এই সরল সমীকরণের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এখান থেকেই তুমি কি করতে পারবা? এখান থেকেই তুমি এক্স ওয়াই এর সমাধান বের করতে পারবা। ওই যে আমি যেটা নাম বললাম, যে গস এলিমিনেশন প্রসেস বা গস জর্ডান এলিমিনেশন প্রসেস, এরকম বিভিন্ন প্রক্রিয়া আছে সলভ করার জন্য। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আসলে তোমাদের এখন সিলেবাসে নাই, তো আমি একটু শুধু নাম বললাম। আর দেখো, এই ইকুয়েশনটাকে আরেকভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, কিভাবে? দেখো, আমরা শুধু চলকের যে সহগগুলো আছে, চলকের সহগগুলো যদি আমরা প্রকাশ করি এইভাবে, যে 1, 2, নিচে 2 নাম্বারটা আছে 4, আর এখানে কত? -5। তাহলে এটাকে আমরা বললাম এ, চলকের সহগগুলা। ঠিক আছে, আর ডান পাশে যেগুলো আছে সেটাকে আমরা বললাম বি। ডান পাশে কি আছে? 3 আর 6। আর চলকের জন্য আমরা একটা ম্যাট্রিক্স লিখতে পারি এরকম ভাবে, দুইটা চলক আছে এখানে, এক্স আর ওয়াই। তাহলে দেখো, এই ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এইভাবে লিখতে পারি: এ এক্স ইকুয়াল টু বি। দেখো, এ হচ্ছে কত? 1, 4, 2, -5। তাহলে এ ইন্টু এক্স, এক্স কত? এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। ক্যাপিটাল এক্স বলতে চলক দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে এটা। তাহলে এ ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে ওই বি। বি, ঠিক আছে। এখন তুমি যদি এই যে এখান থেকেও আমরা কি করতে পারি, চাইলে সলভ করতে পারি, এক্স ওয়াই এর মান বের করতে পারি। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে দেখো, এখানে একটা ম্যাট্রিক্স আছে, যে এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স। তাহলে এখন এই যে এ যে ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স যদি থাকে, সেটা কি হবে? এ ইনভার্স। যদি থাকে, ঠিক আছে। সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে এরকম না, কখন কিভাবে মানে থাকবে, কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো। তাহলে এখন এই এ ম্যাট্রিক্সের ধরে নাও যে বিপরীত ম্যাট্রিক্স আছে, তাহলে যদি থাকে তখন আমরা কি করতে পারি? ওই যে ইকুয়েশনটা আছে এ এক্স ইকুয়াল টু বি, আমরা দুই পাশেই এই এ ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্স আছে সেটা দিয়ে গুণ করে দিলে দেখো, কাটাকাটি হয়ে এক্স ইকুয়াল টু একটা, এই দুইটা গুণ হয়ে নতুন একটা ম্যাট্রিক্স আসবে, এবং সেখান থেকেই তুমি এই যে চলকের মানগুলা পেয়ে যাবা। এটাও একটা প্রসেস, ঠিক আছে। তো এগুলো ডিটেলস আসলে তোমাদের এখন নাই, আমরা একটু সংক্ষেপে একটু জানলাম যে ম্যাট্রিক্স দিয়ে আসলে কি কি করা যায়। তাহলে ম্যাট্রিক্সের উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটা হচ্ছে যে এরকম সমীকরণ জোট সমাধান করা যায় ম্যাট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়া আছে। এখানে মাত্র দুইটা ইকুয়েশন আছে, এরকম হচ্ছে আহ, ধরো 10টা ইকুয়েশন, 10টা আননোন থাকতে পারে, তাহলে সেটা অনেক বড় একটা। ধরো তোমার কাছে এখানে তো মাত্র দুইটা দুইটা চলক আছে, এক্স আর ওয়াই, দুই চলক এবং দুইটা ইকুয়েশন। এখন মনে করো 10টা ইকুয়েশন আছে, সেখানে 10টা আননোন আছে, মানে 10টা চলক আছে। তাহলে সেটা কিন্তু তুমি চাইলেই প্রতিস্থাপন অপনয়ন দিয়ে বের করাটা মানে প্রায় অসম্ভব। ঠিক আছে, অনেক ক্যালকুলেশন এত বড় হবে যে এটা দিয়ে সলভ করা আসলে মানে হাতে কলমে সলভ করা অস্বাভাবিক পর্যায়ের। তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্স দিয়ে খুব সহজেই সেগুলো করা যায়। হ্যাঁ,
আচ্ছা, এরকম একটা এক্সাম্পল আমরা পরবর্তীতে দেখবো না। আগে আমরা ম্যাট্রিক্সকে একটু চিনি, যে ম্যাট্রিক্সের অপারেশনগুলো কি বা ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে মোটামুটি জানলাম, যে ম্যাট্রিক্স কি বা ম্যাট্রিক্স দিয়ে কি করে, কিভাবে করে সেগুলা পরে শিখবো। হ্যাঁ, আগে হচ্ছে ম্যাট্রিক্স সম্পর্কে ভালো মতো একটু জানি। তাহলে সাধারণত ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। মনে করো তুমি একটা ম্যাট্রিক্স লিখবা, যে ধরো এরকম একটা ম্যাট্রিক্স লিখছো তুমি, একটা ম্যাট্রিক্স লিখছো, তাহলে এই ম্যাট্রিক্সে দেখো কয়টা সারি আছে? এই ম্যাট্রিক্সে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/3। সাধারণত ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। সাধারণত ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়, এবং ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে অর্থাৎ এলিমেন্টগুলো আছে সেগুলোকে হচ্ছে স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ম্যাট্রিক্সের সারি এবং কলাম, অলরেডি আমরা ওইটা শিখে ফেলছি ম্যাট্রিক্সের সারি কি এবং কলাম কি। তাহলে দেখো এখানে ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। আর ম্যাট্রিক্সের কলাম কয়টা? এই একটা, দুইটা, তিনটা, তিনটা সারি এবং তিনটা কলাম। তাহলে ম্যাট্রিক্সের সারি কি, ম্যাট্রিক্সের কলাম কি, সেটাও আমরা মোটামুটি শিখে ফেলছি। এরপরে তোমাদের বইতে যেটা আছে ম্যাট্রিক্সের ক্রম কি সেটাও আমরা শিখছি। এখন ধরো ম্যাট্রিক্সের ক্রমটা কিভাবে লিখতে হয় সেটাও দেখছি আমরা, যে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, তার মানে 3/3 এভাবে লেখা লাগে ম্যাট্রিক্সের ক্রমটা। আচ্ছা, এখন ধরো যে একটা ম্যাট্রিক্স আমরা লিখবো, যে জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্সের সাধারণ ফর্ম। আচ্ছা, এটা কি বললাম আমরা? যে জেনারেল ফর্ম অফ এ এম বাই এন অর্ডার্ড ম্যাট্রিক্স। এই এম বাই এন মানে হচ্ছে এখানে সারি থাকবে কয়টা? এম এম সংখ্যক সারি, এম সংখ্যক সারি, আর কলাম থাকবে কয়টা? এন সংখ্যক কলাম। তার মানে যে ম্যাট্রিক্সটাকে যে ম্যাট্রিক্সটা আমরা লিখব, সেই ম্যাট্রিক্সের সারি থাকবে কয়টা? এম সংখ্যক, আর কলাম থাকবে হচ্ছে এন সংখ্যক। এরকম একটা জেনারেল ফর্ম আমরা লিখতে চাচ্ছি, হ্যাঁ, ম্যাট্রিক্সের। আচ্ছা, এটা লিখার আগে একটা জিনিস আমরা একটু দেখি। ধরো তুমি একটা ম্যাট্রিক্স লিখছো, মনে করো এ ইকুয়াল টু, এটা লিখার আগে আমরা একটু ছোট্ট একটা এক্সাম্পল দেখি। যে একটা ম্যাট্রিক্স লিখছো এরকম ABCD, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। দুইটা, হ্যাঁ, দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করে দেখো। আমরা এই যে ভুক্তিগুলা যে আছে, মনে করো এ এ একটা ভুক্তি, বি একটা ভুক্তি ম্যাট্রিক্সের, CD, এই যে ভুক্তিগুলো আছে, এগুলোকে একটা মানে একটা ফর্মে লিখতে পারি, যেটা দিয়ে তুমি বা একটা নাম ধরে ডাকতে পারো, যেই নাম ধরে তুমি ডাকলে খুব সহজেই চিহ্নিত করা যাবে যে এটা কোন জায়গায় আছে। ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে, একটু খেয়াল করো, যে মনে করো আমরা এ কে যদি চিন্তা করি, দেখো এ আছে কোথায়? এ আছে হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে। তার মানে প্রথম সারির প্রথম কলামে আছে। ঠিক আছে? তাহলে আমরা এ কে তখন লিখতে পারবো যে এন ডান পাশে নিচে কর্নারে এরকম লিখতে পারবো A11। এই A11 এর মানে হচ্ছে এ আছে কোথায়? প্রথম সারির প্রথম কলামে। ঠিক আছে? A11। ধরো বি, বি আছে কোথায়? খেয়াল করো, প্রথম সারির 2 নাম্বার কলামে। তার মানে প্রথম সারি 2 নাম্বার কলাম। তাহলে 1 2। তাহলে আমরা এটাকে B12 না বলে আমরা সবগুলোই এ দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তাহলে প্রথম এলিমেন্টটা হচ্ছে A11, প্রথম সারির 2 নাম্বার কলামে আছে, এটা হবে কত? A12। কারণ 1 দিয়ে হচ্ছে যে প্রথম সারি, আর 2 দিয়ে আমরা বুঝতেছি 2 নাম্বার কলাম। তাহলে প্রথম সারির 2 নাম্বার কলামে আছে কে? A12। তাহলে এটা কি হবে? A21। খেয়াল করো, 2 নাম্বার সারির প্রথম কলামে, যে 2 নাম্বার সারির জন্য 2 আর প্রথম কলামের জন্য 1, তাহলে A21 দিয়ে আমরা বুঝবো এটা 2 নাম্বার সারির প্রথম কলামে আছে। A22, এটা 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে। এই জিনিসটা কি বুঝতে পারছো, এই নামকরণগুলা? আচ্ছা, তাহলে এটা বুঝে থাকলে, তাহলে আমরা একটা জেনারেল ফর্ম যদি লিখি, যে M/N অর্ডারের একটা ম্যাট্রিক্স লিখবো আমরা, সেই ম্যাট্রিক্সটা কিরকম হইতে পারে দেখো।
সেই ম্যাট্রিক্সটা এরকম হতে পারে যে, তাহলে এর মাথায় রাখতে হবে এর সারি সংখ্যা হচ্ছে কয়টা হবে, সারি সংখ্যা হচ্ছে এম এম সংখ্যক। তাহলে এর 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, এভাবে কত পর্যন্ত যাবে সারি, এম পর্যন্ত যাবে। আর কলাম যাবে হচ্ছে এন সংখ্যক পর্যন্ত, মানে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার, এভাবে এন পর্যন্ত যাবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম উপাদানটা হবে কি, A11, প্রথম সারির প্রথম কলামে আছে। প্রথম সারির 2 নাম্বার কলামে আছে A12, প্রথম সারির 3 নাম্বার কলামে আছে A13। এভাবে, এটা তো প্রথম সারি, প্রথম সারির জন্য দেখো 1 কিন্তু ফিক্সড, কারণ এটা প্রথম সারি। এভাবে লাস্ট কত যাবে, এন তম কলাম। তার মানে এই যে প্রথম সারির এন নাম্বার কলামে A1n আছে। ঠিক আছে? তাহলে প্রথম সারির জন্য দেখো সবগুলোরই কিন্তু প্রথম সংখ্যাটা কি 1 প্রথম সারির। আর লাস্টের এলিমেন্টটা কত, এটা হচ্ছে এন নাম্বার কলাম। এভাবে কলাম 1 2 3 4 5 করতে করতে এন পর্যন্ত যাবে। তাহলে হচ্ছে এই এলিমেন্টটার নাম হবে কি, A1n। A1n। ঠিক আছে? তাহলে এভাবে 2 নাম্বার সারির জন্য কি লিখবো আমরা, 2 নাম্বার সারির প্রথম কলামে যে কে আছে A21, তারপর হবে কত A22, 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম। 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে কি A23। এভাবে 2 নাম্বার সারির এন নাম্বার কলামে কে আছে A2n। ঠিক আছে? এখন 3 নাম্বার সারির জন্য আমরা কি লিখবো, 3 নাম্বার সারির প্রথম কলামে কি আছে A31, 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে A32, এখানে 3 নাম্বার সারির 3 নাম্বার কলামে এখানে কি আছে A33। এভাবে 3 নাম্বার সারির এন তম কলামে কি আছে A3n। এখন এভাবে করতে করতে আমরা কোন পর্যন্ত যাব, এম নাম্বার সারিতে যাব, কারণ সারি তো আমার হচ্ছে কয়টা, এম সংখ্যক সারি লিখতে হবে। তাহলে দেখো এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এভাবে 4 5 করতে করতে এম নাম্বার সারিতে যাব। তাহলে এম নাম্বার সারির প্রথম এলিমেন্টটা কি হবে, সারি হচ্ছে এম নাম্বার, আর কলাম কিন্তু এই যে দেখো 1, তার মানে AM1। এভাবে এম নাম্বার সারির 2 নাম্বার এলিমেন্টটা কি হবে AM2, 3 নাম্বারটা কি হবে AM3। এখন এটা হচ্ছে এম নাম্বার সারি, আর লাস্টে আমরা এন তম কলাম পর্যন্ত যাব। তাহলে এই এলিমেন্টটা হবে কি AMN, অর্থাৎ এই যে এম তম সারির এন নাম্বার কলামের এলিমেন্টটা হচ্ছে AMN। সো এইভাবে আমরা একটা ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম লিখতে পারি। এবং এটার অর্ডারটা কত, এটার অর্ডারটা বোঝাই যাচ্ছে M/N, অর্থাৎ এম সংখ্যক সারি আছে আর এন সংখ্যক কলাম আছে এখানে। হ্যাঁ, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? এটাতে কি কারো সমস্যা আছে না, বুঝতে পারছো বলো তো? আচ্ছা, দেখো এই জিনিসটাকে এরকমও লেখা যায়, এই জিনিসটাকে আমরা এরকমও লিখতে পারি যে a I j। এই আই জে মানে হচ্ছে, এর আই হচ্ছে সারি নির্দেশ করতেছে আর জে হচ্ছে কলাম নির্দেশ করতেছে। তাহলে খেয়াল করো আই এর মান কি হবে, আই এর মান হবে 1 2 3 আপ টু এম, কারণ 1 2 3 4 এভাবে এম নাম্বার কলাম, এম নাম্বার সারি পর্যন্ত যাবে। আর জে এর মানটা কি হবে, 1 2 এভাবে করতে করতে এন নাম্বার কলাম পর্যন্ত যাবে। ঠিক আছে? তো এই সবগুলো এলিমেন্টকে ভুক্তিকে আমরা সংক্ষেপে লিখতে পারি A I J। এখানে আই জে এর মানটা হচ্ছে এরকম, আই হচ্ছে সারি, সারি হচ্ছে এম সংখ্যক, আর জে হচ্ছে কলাম, কলাম হচ্ছে এই যে এন সংখ্যক। এখন আই জে এর মান এখানে বসাইতে থাকলে একটা একটা করে এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা মুছে ফেলে দিলাম আমরা। তাহলে এটা একটা ম্যাট্রিক্সের একটা জেনারেল একটা ফর্ম, এম বাই এন অর্ডার ম্যাট্রিক্সের একটা জেনারেল ফর্ম, যেখানে এম সংখ্যক সারি ছিল আর এন সংখ্যক কলাম ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ দেখবো, যে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিসেস, ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাট্রিক্স কি কি, ম্যাট্রিক্সের কত প্রকার ম্যাট্রিক্স আছে সেই জিনিসগুলো আমাদের একটু অঙ্ক করার জন্য জানতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু দেখো, বইতে তোমরা সংজ্ঞা পাবা। সো সংজ্ঞা আমি লিখতেছি না, আমি হচ্ছে জিনিস একটা উদাহরণ দিয়ে প্রত্যেকটা জিনিস একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো প্রথমে যেটা থাকবে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। আমি নামগুলো একটু লিখবো আর একটা করে উদাহরণ লিখবো। হ্যাঁ, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো, রো ম্যাট্রিক্স। এই সারি ম্যাট্রিক্স হচ্ছে যে যেই ম্যাট্রিক্সের
একটা মাত্র সারি আছে সেটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। সংজ্ঞাটা খুবই সহজ, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি আছে। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এখন এই ম্যাট্রিক্সের একটা মাত্র সারি, ধরো সেই সারিটা হচ্ছে, সেই সারির উপাদানগুলো কি কি, সেই সারির উপাদানগুলো হচ্ছে মনে করো এ বি সি, বা তুমি চাইলে যদি আমি সংখ্যা দিয়ে যদি বলি, মনে করো 2 1 4, এই একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই ম্যাট্রিক্সের অর্ডার কত। এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা, সারি একটা, কিন্তু কলাম কয়টা, কলাম হচ্ছে একটা দুইটা তিনটা, 1/3। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1/3। ঠিক আছে, মনে করো আমি আরেকটা সারি ম্যাট্রিক্সের উদাহরণ লিখি, মনে করো বি, যে বি ইকুয়াল টু আমি লিখলাম যে 4 5। দেখো এটাও একটা সারি ম্যাট্রিক্স। এই সারি ম্যাট্রিক্সের অবশ্যই সারি থাকবে একটা, একটা সারি আছে দেখাই যাচ্ছে, কলাম কয়টা আছে, দুইটা আছে। হ্যাঁ, সো এইভাবে অর্ডারটা লিখতে হবে। তো মূল কথা হচ্ছে সারি ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে, কলাম এন সংখ্যক থাকতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বা চাইলে কলাম একটাও থাকতে পারে, কলাম যদি একটা থাকে মনে করো জাস্ট এরকম 1/1, এটা 1/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এখানে সারিও একটা কলামও একটা। ঠিক আছে, তাহলে সারি ম্যাট্রিক্সের মূল সংজ্ঞাটাই হচ্ছে কি, যে সারি থাকবে একটা, কলাম যতটা ইচ্ছা থাকুক, সারি থাকবে একটা। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখবো হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে এটা তোমরা মনে হয় বুঝতে পারতেছো কি হবে। কলাম ম্যাট্রিক্স তার মানে একটা মাত্র কলাম থাকবে। ধরো এ একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্স আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম, মনে করো 1 -4 3। দেখো এখানে কলাম আছে কয়টা, একটা। সারি যে কয়টা ইচ্ছা থাকুক কোনো সমস্যা নাই, কলাম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে একটা কলাম থাকবে। তাহলে দেখো এখানে একটা কলামই আছে, তাহলে কলাম আছে একটা, আর সারি কয়টা এখানে, একটা দুইটা তিনটা, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 3/1। ঠিক আছে, আমরা আরেকটা যদি কলাম ম্যাট্রিক্স লিখি, মনে করো আমরা লিখলাম 4 6, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত, দেখো কলাম ঠিক আছে একটা, আর সারি হচ্ছে দুইটা, তার মানে 2/1। তাহলে তুমি চাইলে এই সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্সের সাধারণ ফর্মও কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, ধরো আহ, আমরা যদি এরকম লিখি, নামটা মুছে ফেলি, মনে করো সারি ম্যাট্রিক্সের বেলায়, তাহলে দেখো আমরা বলতেছিলাম যে একটা সারি ম্যাট্রিক্সকেও আমরা সাধারণ ফর্মে লিখতে পারি, যেখানে সারি থাকবে একটা আর কলাম থাকবে কয়টা, এন সংখ্যক। ঠিক আছে, এবং একটা কলাম ম্যাট্রিক্সকেও আমরা সাধারণ ফর্মে লিখতে পারি, যেখানে কলাম থাকবে একটা আর সারি থাকবে এম সংখ্যক। তাহলে এখানে দেখো এম সংখ্যক সারি আছে, একটা দুইটা তিনটা, এভাবে করতে করতে এম নাম্বার সারি হচ্ছে এটা। সো আমরা সারি ম্যাট্রিক্সকে এবং কলাম ম্যাট্রিক্সকেও আমরা সাধারণ ফর্মে লিখতে পারি। তাহলে সারি এবং কলাম ম্যাট্রিক্সের মূল শর্ত হচ্ছে সারি ম্যাট্রিক্সে সারি থাকবে একটা, কলাম যতগুলো ইচ্ছা থাকুক ওইরকম, এবং কলাম ম্যাট্রিক্সের মূল শর্ত হচ্ছে কলাম থাকবে একটা, সারি যতগুলো ইচ্ছা থাকুক। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্স একটু চিনলাম। এরপরে যেটা দেখবো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার উপরে বেস করে আমরা অনেকগুলা সংজ্ঞা দেখব, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা ইংরেজিতে হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স, দেখো সংজ্ঞাটা খুবই সহজ, মানে বর্গ ম্যাট্রিক্স চেনাটা খুবই সহজ। আমরা কি বলছিলাম, যে ম্যাট্রিক্সের সারিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এম দিয়ে, সারি সংখ্যাকে। আর ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সারি সংখ্যাকে প্রকাশ করি আমরা এম দিয়ে, আর কলাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি, এন দিয়ে। ঠিক আছে, তাহলে কোনো ম্যাট্রিক্সের এই সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাই আসলে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, সংজ্ঞাটা খুবই সহজ, যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয়, সেটাই আসলে বর্গ ম্যাট্রিক্স। আমরা একটা এক্সাম্পল দেখি, মনে করো আমরা লিখলাম 2 4 5 6। দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এখানে দুইটা সারি আছে, দুইটা সারি দুইটা কলাম, তার মানে এটার অর্ডার কত, 2/2। তাহলে এই যে অর্ডার দেখলেই তুমি বুঝতে পারবা ওটা কি বর্গ ম্যাট্রিক্স কিনা। তাহলে হচ্ছে যে এম এর মান আর এন এর মানটা কি থাকবে, সমান থাকবে বর্গ ম্যাট্রিক্সের বেলায়। ঠিক আছে, সো যতগুলো সারি থাকবে ঠিক ততগুলা কলাম থাকবে, সেটাই হবে কি একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা ম্যাট্রিক্সের সারি সংখ্যাকে বলছিলাম কি এম, আর ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে কি বলছিলাম, এন। তাহলে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে,
অর্থাৎ এম এবং এন এর মান সমান হবে, সেটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আর একটা এক্সাম্পল দেখি। মনে করো আমি একটা ম্যাট্রিক্স লিখতেছি যার সারি আছে মনে করো 3টা, কলাম আছে হচ্ছে 3টা। দেখো এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? 3টা। কলাম আছে কয়টা? 3টা। তাহলে এই যে দেখো এখানে এম এর মানও 3, এন এর মানও 3। তাহলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যে যে ম্যাট্রিক্সের সমান হবে সেটাই হচ্ছে আসলে একটা বর্গ ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে, আমি নামটা একটু লিখি, ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বাংলা নামগুলো একটু কঠিন, ইংরেজি নামগুলো সহজ। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা এটার ইংরেজি হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সংক্ষেপে লিখলাম এম, হ্যাঁ। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই একটা ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে, এই জিনিসটা মানে কি, আগে আমি একটু এক্সাম্পলটা লিখি, পরে হচ্ছে তুমি বুঝতে পারবা। মনে করো আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে বললাম তার নাম অনুযায়ী ইউ, ঠিক আছে। তাহলে একটা ম্যাট্রিক্স আগে আমি লিখি, মনে করো 5 2 3 0 8 9 -2 6 5। একটু খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা কি বর্গ ম্যাট্রিক্স, তাই না? এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? 3টা। কলাম আছে কয়টা? 3টা। এখন একটা ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে বা আপার ট্রায়াঙ্গুলার হবে, তার প্রথম শর্ত হচ্ছে তাকে কি হইতে হবে? তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে অবশ্যই, হ্যাঁ। সো বর্গ ম্যাট্রিক্স হইলে তারপরে আমরা দেখব যে কি শর্ত আরোপ করলে সেটা কি হয়, ঊর্ধ্ব ত্রিভুজাকার হয়। তাহলে খেয়াল করো, আমি যদি এই এলিমেন্ট 3টা, এই এলিমেন্ট 3টা যদি আমি জিরো জিরো করে দিই, ঠিক আছে, এই এলিমেন্ট 3টা যদি আমি জিরো করে দিই, তাহলে খেয়াল করো আমরা এই যে অংশটা আছে, দেখো এই অংশটা একটা ত্রিভুজ গঠন করে, ঠিক আছে। একটা বর্গ ম্যাট্রিক্সের, যদি আমরা দেখো উদাহরণটা একটু খেয়াল করো, এটা একটা 3x3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স ছিল, ঠিক আছে। তো সে, আচ্ছা, এইটা দেখার আগে আসলে বইতে কর্ণ ম্যাট্রিক্সটা আগে বলা দরকার ছিল। আমি এই উদাহরণটা আবার একটু লিখতেছি, একটু খেয়াল করো, হ্যাঁ। ধরো প্রথমে আমি একটা ম্যাট্রিক্স লিখতেছি ইউ। ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে 2 3 4 6 8 9 1 5 6। একটু খেয়াল করো এই ম্যাট্রিক্সটা, যে একটা বর্গ ম্যাট্রিক্সের, দেখো এই যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় কর্ণ, ঠিক আছে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের এই যে অংশটা, অর্থাৎ প্রথম এলিমেন্ট এবং শেষ এলিমেন্ট সংযোগকারী যে রেখাটা, সেই রেখা বরাবর যে এলিমেন্টগুলো থাকবে এটাকে বলা হয় একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ, ঠিক আছে। তাহলে বর্গ ম্যাট্রিক্সের কর্ণতে তুমি হচ্ছে, কর্ণটা কিভাবে চিহ্নিত করবা? এই প্রথম এলিমেন্ট, বর্গ ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট এবং বর্গ ম্যাট্রিক্সের এই শেষ এলিমেন্টটা সংযোগকারী যে রেখা দেখবা, এই রেখা বরাবর যে এলিমেন্টগুলো আছে এরাই হচ্ছে আসলে একটা ম্যাট্রিক্সের কর্ণ, ঠিক আছে। এখন এটাকে আমরা বলি হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ। নামটা একটু মনে রেখো, মুখ্য বা প্রধান কর্ণ, ঠিক আছে। তার মানে একটা বর্গ ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট এবং যে শেষ যে এলিমেন্টটা আছে সেটা সংযোগকারী যে রেখাটা আছে, সেই রেখা বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেইটাই হচ্ছে আসলে একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ। এবং খেয়াল করে দেখবা এই প্রধান কর্ণের উপরের দিকেও 3টা এলিমেন্ট আছে, যেহেতু এটা 3x3, এর জন্য 3x3 এর জন্য, অর্থাৎ এই প্রধান কর্ণের উপরে যে কয়টা এলিমেন্ট থাকবে এই নিচেও ঠিক একই সংখ্যক এলিমেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। তাহলে এবার আসো, তাহলে আমরা মুখ্য বা প্রধান কর্ণ কি সেটা শিখলাম। কারো যদি সমস্যা থাকে আমি আবার আর একটা এক্সাম্পল লিখতেছি, দেখো এটা এবিসি দিয়ে বলি, যে এবিসি ডি ই এফ। এই কর্ণটা খুব ইম্পর্টেন্ট, কর্ণটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স,
ঠিক আছে, খেয়াল করো এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট কত, 1, আর এই ম্যাট্রিক্সের শেষ এলিমেন্টটা হচ্ছে i। একটু খেয়াল করে দেখবা এই প্রথম এলিমেন্ট এবং শেষ এলিমেন্ট তুমি যদি যোগ করো, তাহলে এই যে যে লাইনটা পাইছো সেই লাইন বরাবর যেই এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো নিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা কি বলা হয়, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। ঠিক আছে, বুঝা গেছে মুখ্য কর্ণটা কি, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণটা কি জিনিস? তাহলে আমরা এটাকে কি বলবো, প্রধান বা মুখ্য কর্ণ। এটা কি বুঝতে পারছো মুখ্য কর্ণটা? আচ্ছা, তাহলে হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণটা খুবই ইম্পর্টেন্ট, এটা 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 আমাদের পরবর্তী সংজ্ঞাগুলোর জন্য কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি তিনটার জন্য দেখাইছি, তুমি যদি দুইটার জন্য চিন্তা করতা কেমন হইতো, এ বি সি ডি, তাহলে এখানে মুখ্য কর্ণ কোনটা বলো তো? এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ। হ্যাঁ, যদি আমি আরেকটু বড় নিয়ে দেখাই, মনে করো এখানে এটা একটা 4x4 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাহলে মনে করো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, তাহলে দেখো চারটা সারি আছে, চারটা কলাম আছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে দেখো এই বর্গ ম্যাট্রিক্সের, দেখো এই প্রথম এলিমেন্ট এবং এই যে শেষ এলিমেন্ট, এটা সংযোগ করলে দেখবা এটার ভিতরে কতগুলা এলিমেন্ট আছে, সেগুলো সেই সেই এলিমেন্টগুলোকে নিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আসলে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এবং খেয়াল করে দেখবা এই প্রধান কর্ণের উপরে যেই সংখ্যক এলিমেন্ট আছে এই নিচেও ঠিক একই সংখ্যক এলিমেন্ট আছে, কয়টা, তিনটা, দুইটা, পাঁচটা, ছয়টা, এখানেও দেখো ছয়টা। ঠিক আছে, তাহলে তুমি যত অর্ডারের একটা যত বড় অর্ডারের বর্গ ম্যাট্রিক্স নাও না কেন, তার একটা প্রধান বা মুখ্য কর্ণ থাকবেই। আচ্ছা, এবার আমরা চলে আসি এই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স যেটা বলতেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা লিখি, একটা এক্সাম্পল দিই, 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স মনে করো, 3 2 1 5 6 9 4 2 3। আচ্ছা, খেয়াল করো এখনো এটা এটা কিন্তু এখনো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয় নাই, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এর অর্ডার কত, 3/3। তাহলে আমি বলছিলাম যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হইতে হইলে তার প্রধান শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের কি থাকবে, একটা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ থাকবে। তাহলে এখানে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা, এটা এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে এই মুখ্য কর্ণের নিচের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো যদি জিরো হয়, দেখো মুখ্য কর্ণের নিচের যে এলিমেন্টগুলা সেই এলিমেন্টগুলো যদি আমি জিরো বলি, তাহলে এটা একটা, এই যে একটা ত্রিভুজের মতো তৈরি হয় জিনিসটা। দেখছো, এই নিচের এলিমেন্টগুলো হচ্ছে জিরো, মুখ্য কর্ণের নিচের এলিমেন্টগুলো কি জিরো, তাহলে এই মুখ্য কর্ণ সহ উপরের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নিয়ে কি তৈরি করে, একটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, একটা ত্রিভুজ তৈরি করে। এবং সেই ত্রিভুজটা কোন দিকে, ঊর্ধ্ব, নামটা খেয়াল করো, ঊর্ধ্ব ত্রিভুজাকার, মানে ত্রিভুজটা হচ্ছে মুখ্য কর্ণের উপরে, উপরের অংশ নিয়ে। ঠিক আছে, এই কারণে বলা হয়, এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের প্রধান শর্ত কি, ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে ম্যাট্রিক্স, ওই বর্গ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ আছে সেই প্রধান কর্ণের নিচের সবগুলো এলিমেন্ট যদি জিরো হয়ে যায়, তাহলে সেই প্রধান কর্ণ সহ উপরের এলিমেন্টগুলো একটা ত্রিভুজ তৈরি করবে, এবং সেই ত্রিভুজটা দেখতে দেখা যায় যে উপরের দিকে আছে, যার কারণে এর নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝা গেছে এটা? আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নাম শুনে বুঝতে পারতেছো নিম্ন ত্রিভুজাকার, তার মানে এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের বেলায় কি হবে, মুখ্য কর্ণের, আমরা ম্যাট্রিক্স আগে লিখি, মনে করো এখানে সাপোজ 4 আছে, এখানে 3 ছিল, আর এখানে মনে করো 2 ছিল। তাহলে এই ছিল আমাদের মুখ্য কর্ণ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, যে এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি যেহেতু লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের এল। ঠিক আছে, তাহলে দেখো এই পর্যন্ত আমাদের ঠিক আছে, এটা 3/3 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সের এই হচ্ছে আমাদের প্রধান কর্ণটা। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের বেলায় কি হবে, এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের যে এলিমেন্টগুলা সেই এলিমেন্টগুলা হচ্ছে
জিরো হয়ে যাবে, যদি জিরো হয় আর কি, মনে করো জিরো, তাহলে দেখা যায় যে এই নিচের অংশগুলো নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়। ঠিক আছে, মুখ্য কর্ণের উপরের এলিমেন্টগুলো যদি সবগুলো জিরো হয়, তাহলে দেখা যায় যে এই মুখ্য কর্ণ এবং নিচের এলিমেন্টগুলো মিলে একটা ত্রিভুজ তৈরি করে, এবং সেই ত্রিভুজটা দেখতে দেখা যায় নিচের দিকে আছে, এই কারণে তার নাম হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের প্রধান শর্ত হচ্ছে কি, তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। সো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলো বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলো বলো, দুইটাই তুমি কখন পাবা, যদি সেটা আগে বর্গ ম্যাট্রিক্স হয়, তারপরে তুমি দেখবা যে মুখ্যকর্ণের উপরের এলিমেন্টগুলা জিরো নাকি নিচের এলিমেন্টগুলা জিরো, সেই অনুযায়ী নিম্ন ত্রিভুজাকার বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসবে। আচ্ছা, এরপরে আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ কি সেটা আমরা অলরেডি দেখছি, তাহলে এবার কর্ণ ম্যাট্রিক্স কি সেটা দেখি। কর্ণ ম্যাট্রিক্স বা ইংরেজি নাম হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমাদের শর্ত হচ্ছে তাকে অবশ্যই আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, তাহলে ধরো আমি প্রথমে একটা বর্গ ম্যাট্রিক্স লিখি, মনে করো এটা কিন্তু এখনো কর্ণ ম্যাট্রিক্স না, একটা বর্গ ম্যাট্রিক্স লিখতেছি। 4 2 3, 3 বাই 3 অর্ডারে লিখি আমরা, 3 বাই 3 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স এটা। হ্যাঁ, তাহলে তার দেখো প্রধান কর্ণ কি, এটা এটা হচ্ছে 3 বাই 3 অর্ডারের যে বর্গ ম্যাট্রিক্সটা আছে তার প্রধান কর্ণ হচ্ছে এটা। এখন এই প্রধান কর্ণ ছাড়া বাকি সকল এলিমেন্টগুলো যদি জিরো হয়ে যায়, দেখো আমরা হচ্ছে একটু আগে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স দেখছিলাম, সেই ক্ষেত্রে শর্ত কি ছিল, যে প্রধান কর্ণের বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের এলিমেন্টগুলো জিরো হইলে সেটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের এলিমেন্টগুলো যদি জিরো হয় সেটা ছিল হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মানে তখন আর এই এলিমেন্টগুলো কিন্তু জিরো ছিল না, শুধুমাত্র কর্ণের উপরের গুলো জিরো ছিল, তখন এটা হয়েছিল নিম্ন ত্রিভুজাকার। এখন এই প্রধান কর্ণের উপরের এবং নিচের সবগুলো এলিমেন্ট যদি জিরো হয়, অর্থাৎ এক কথায় কি, যে প্রধান কর্ণের এলিমেন্টগুলো ছাড়া বাকি সব এলিমেন্টগুলো, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এন্ট্রিগুলো ছাড়া বাকি সব এন্ট্রি বা ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো একটা কর্ণ ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সকল ভুক্তিগুলো শূন্য, সেটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝা গেছে এটা? আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, এটার ইংরেজি ওই স্কেলারই, স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, খেয়াল করো, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটাকে আগে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এবং ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, প্রথম শর্ত হচ্ছে কি, একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স আছে, তাহলে সেই বর্গ ম্যাট্রিক্সের একটা প্রধান কর্ণ থাকবে। ধরো প্রধান কর্ণ আছে, সেই প্রধান কর্ণ ছাড়া বাকি সকল ভুক্তিগুলো হচ্ছে শূন্য, তখন সেটা কি হয়ে গেল, তখন সেটা হয়ে গেল হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এই কর্ণের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো যদি সেম হয় সবগুলা, যেমন আগে কিন্তু দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, এখানে 3 ছিল, 2 ছিল, 4 ছিল, যার কারণে আমরা ওটাকে বলছিলাম কর্ণ ম্যাট্রিক্স, যে প্রধান কর্ণের এলিমেন্ট ছাড়া বাকি সকল ভুক্তিগুলো হচ্ছে শূন্য, সেটা ছিল কর্ণ ম্যাট্রিক্স। এখন ওই প্রধান কর্ণের এলিমেন্টগুলো যদি সবগুলা একই এলিমেন্ট হয়, দেখো এই ক্ষেত্রে 2 2 2, তখন আমরা এটাকে বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে একটা স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে কি কি লাগবে, প্রথমে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, সেই বর্গ ম্যাট্রিক্সটাকে অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। এখন সেই কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা, অর্থাৎ সেই কর্ণ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণটা আছে সেই প্রধান কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট যদি একই হয়, আমরা ইন জেনারেল মনে করো এখানে এ লিখতে পারি, সবগুলা হচ্ছে এ, যে প্রধান প্রধান কর্ণের সবগুলা এলিমেন্ট যদি সেম হয়, তখন সেই কর্ণ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি, স্কেলার ম্যাট্রিক্স। বুঝা গেছে এটা? আচ্ছা, এর পরের সংজ্ঞাটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট এটা, অভেদক।
এটা হচ্ছে কি ইংরেজি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি। আচ্ছা, এটা আরেকটা নাম আছে, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়, হ্যাঁ, আইডেন্টিটি বা ইউনিট, আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স। খেয়াল করো যে অভেদক তোমরা হচ্ছে একটু বাস্তব সংখ্যা পড়ার সময় অভেদক কি একটু আমরা দেখছিলাম, তাই না? মনে আছে যে যোগের অভেদক কি ছিল? যোগের অভেদক ছিল শূন্য। তাহলে একটা সংখ্যার সাথে শূন্য যোগ করলে দেখো কোনো পরিবর্তন হচ্ছে না, বা সংখ্যা থেকে শূন্যটা বিয়োগ করলেও কোনো পরিবর্তন হচ্ছে না, সংখ্যাটা যা ছিল তাই আছে। এই কারণে শূন্যকে বলছিলাম কি যোগের অভেদক, যে যোগের বেলায়, হ্যাঁ, যোগের বেলায় তার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে, এই কারণে শূন্য হচ্ছে যোগের অভেদক। আর গুণের বেলায় আমরা কি বলছিলাম? ওয়ানকে বলছিলাম গুণের অভেদক, কারণ গুণের বেলায় ওয়ানের পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, যার কারণে আমরা ওয়ানকে বলছিলাম গুণের অভেদক। তাহলে অভেদক জিনিসটাই হচ্ছে এমন যার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আসলে এমন একটা ম্যাট্রিক্স আসবে যেই ম্যাট্রিক্সটা, যেই ম্যাট্রিক্সটার সাথে অন্য কোনো ম্যাট্রিক্স যদি তুমি গুণ করো তার কোনো পরিবর্তন হবে না। তো তো সেটা কেমন? সেটা হচ্ছে যে অভেদক ম্যাট্রিক্স হইতে হইলে প্রথম শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, সেই বর্গ ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স আমরা জানলাম সারি আর কলাম সংখ্যা সমান, বর্গ ম্যাট্রিক্সের উপরে কর্ণ ম্যাট্রিক্স হয়ে গেল, তার মানে কি সেই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এলিমেন্ট ছাড়া বাকি সবগুলা শূন্য, সেটা হলো কর্ণ ম্যাট্রিক্স। সেই কর্ণ ম্যাট্রিক্সটা এরপরে কি হইলো? সেই কর্ণ ম্যাট্রিক্সটা এরপরে হইলো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কি তারপর কি হয়ে গেল? কর্ণের সবগুলা এলিমেন্ট একই হয়ে গেল, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এই স্কেলার ম্যাট্রিক্স থেকে আমরা পাবো হচ্ছে সেই অভেদক ম্যাট্রিক্স। এখন এই স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কি ছিল? যে প্রধান কর্ণের সবগুলা এলিমেন্ট সেম, একই। যেমন ধরো সবগুলো এখানে এ ছিল, ঠিক আছে। এখন আমরা বললাম যে এই স্কেলার ম্যাট্রিক্সটাই এখন অভেদক ম্যাট্রিক্স হবে যদি এই সবগুলা এলিমেন্ট ওয়ান হয়, অর্থাৎ প্রধান কর্ণের সবগুলা এলিমেন্ট কি হবে? ওয়ান হবে, ঠিক আছে। এটা আমি একটু মুছে লিখি, যে প্রধান কর্ণের সবগুলো এলিমেন্ট কি হবে? ওয়ান হবে। তাহলে প্রধান কর্ণের সবগুলো এলিমেন্ট যদি ওয়ান হয়, আমরা সেই স্কেলার ম্যাট্রিক্সটা কি বলতে পারবো? কি অভেদক ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, এই অভেদক ম্যাট্রিক্সটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ সেই স্কেলার ম্যাট্রিক্স এই শর্ত মানছে প্রধান কর্ণের সবগুলো এলিমেন্ট দেখো সেম, ওয়ান ওয়ান ওয়ান। সো এটা এটা একটা স্কেলার ম্যাট্রিক্স আমরা বলতে পারি। এই স্কেলার ম্যাট্রিক্সটাকে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি, কারণ দেখো এর প্রধান কর্ণের সবগুলো এলিমেন্ট ছাড়া বাকি, প্রধান কর্ণের এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্ট জিরো, তাহলে এটাকে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। এই কর্ণ ম্যাট্রিক্সটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ দেখতেই পাচ্ছ এখানে তিনটা রো আর তিনটা কলাম আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা 3 বাই 3 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স, যেটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? যেটাকে আমরা সংক্ষেপে না, এর নামই আছে একটা, এর নাম হচ্ছে I3। এই I3 মানে হচ্ছে 3 বাই 3 অর্ডারের একটা অভেদক ম্যাট্রিক্স। তুমি যদি I2 বলো, I2 বলতে কি বোঝাবে? যে 2 বাই 2 অর্ডারের একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে 2 বাই 2 অর্ডারের একটা অভেদক ম্যাট্রিক্স কি হবে? প্রধান কর্ণের সবগুলো এলিমেন্ট ওয়ান হবে, বাকি সব জিরো। তাহলে এটা দেখো একটা 2 বাই 2 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স। দেখো এই হচ্ছে প্রধান 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 কর্ণ, এই যে প্রধান কর্ণের সবগুলো এলিমেন্ট ওয়ান, বাকি সব জিরো, ঠিক আছে। বুঝতে পারছো এটা? তাহলে অভেদক ম্যাট্রিক্স হইতে হইলে তাকে স্কেলার ম্যাট্রিক্স হইতে হবে, তাকে সেই স্কেলারটা অবশ্যই কর্ণ থেকে, কর্ণ ম্যাট্রিক্স থেকে আসছে, এবং কর্ণ ম্যাট্রিক্সটা কোথা থেকে আসছে? বর্গ ম্যাট্রিক্স থেকে আসছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে দেখো চারটা, যে একটা বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হইছে কখন? কর্ণ ম্যাট্রিক্সের বর্গ সরি, বর্গ ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স কখন হবে? যখন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলা এলিমেন্ট ছাড়া বাকি যত এলিমেন্ট আছে সবগুলা জিরো হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কর্ণ ম্যাট্রিক্স। সেই কর্ণ ম্যাট্রিক্সটা একটা স্কেলার ম্যাট্রিক্স কখন হবে? যে কর্ণের সবগুলা এলিমেন্ট যদি সেম হয়, সেটা হলো একটা স্কেলার ম্যাট্রিক্স। এখন সেই স্কেলার ম্যাট্রিক্সটাই আবার অভেদক ম্যাট্রিক্স কখন হবে? যদি কর্ণের সবগুলা এলিমেন্ট ওয়ান হয়, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা অভেদক ম্যাট্রিক্স দেখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, কয়টা মোট?
মানে প্রকারভেদ কয়টা? আর বেশি নাই, আর 5-6টা। দেখো শূন্য ম্যাট্রিক্সটা খুব, হ্যাঁ, শূন্য ম্যাট্রিক্সের ইংরেজি হচ্ছে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, যেটাই বলো। শূন্য, এটা খুবই সহজ, যে একটা ম্যাট্রিক্সের সকল এলিমেন্ট যদি জিরো হয়, এটা শূন্য ম্যাট্রিক্সের জন্য আর কোনো শর্ত নাই যে এটা বর্গ হইতে হবে বা কর্ণ হইতে হবে বা স্কেলার হইতে হবে। শূন্য ম্যাট্রিক্সের একদম সহজ মানে সংজ্ঞা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের যতগুলা ইচ্ছা রো কলাম থাক কোনো সমস্যা নাই, কিন্তু সবগুলা এলিমেন্ট কি হইতে হবে? সবগুলা এলিমেন্ট শূন্য হইতে হবে। সবগুলা এলিমেন্ট যদি শূন্য হয় সেটাকে আমরা বলবো হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। তাহলে এটা দেখো কত, এটা 3/4 অর্ডারের একটা নাল ম্যাট্রিক্স। এটা খুবই সহজ, এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। তার মানে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। আচ্ছা, এবারের যেটা আছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো, সমঘাতী ম্যাট্রিক্স বা ইংরেজিতে হচ্ছে আইডেমপটেন্ট। ম্যাট্রিক্সগুলো একটু চিনতে হবে, হ্যাঁ, একটু সময় লাগবে, একটু নিজে নিজে একটু উদাহরণ লিখে লিখে মনে রাখতে চেষ্টা করবা। তো সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স আসলে কি আমরা একটু দেখি। তো ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এমন কোনো কথা নাই। একটা ম্যাট্রিক্স আছে এ, সেই ম্যাট্রিক্সটার বর্গ করার পরে, এই বর্গ মানে আসলে কি, যে এ ম্যাট্রিক্সের সাথে তুমি এ ম্যাট্রিক্সকে গুণ করছো, তার মানে তো এ স্কোয়ার, তাই না? যে এ একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের বর্গ অর্থাৎ এ এর সাথে এ এর গুণ করার ফলে গুণফলটা আবার এ পাইছো, ঠিক আছে? তখন তুমি এ ম্যাট্রিক্সকে বলতে পারবা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ক্লিয়ার এটা? এটা আর এই মুহূর্তে আমি উদাহরণ দিচ্ছি না, কারণ আমরা আগে গুণ শিখবো, গুণ শেখার পরে যখন দেখবো যে একটা ম্যাট্রিক্স গুণ করার পরে যদি আবার যা ছিল তাই পাওয়া যায়, যেমন ধর আমি একটা এক্সাম্পল দিই, এখানে গুণ করবো না বাট শুধু এক্সাম্পল দিচ্ছি। মনে করো 2 3, আচ্ছা 2 3 দরকার নাই, মনে করো ABCD, কারণ নির্দিষ্ট সংখ্যা দিলে আবার ওটা গুণ করলে সেটা নাও হতে পারে, হ্যাঁ। সো মনে করো এরকম একটা ABCD একটা ম্যাট্রিক্স আছে এ। এখন ধরো আমি বললাম যে এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটাই তুমি যদি গুণ করো, তাহলে দেখো এ স্কোয়ার, এই এ স্কোয়ার ইকুয়াল টু যদি তুমি আবার এ কেই পাও, দেখো পরস্পর গুণ করার পরে তুমি ওই ম্যাট্রিক্সটাই পাইছো, তখন তুমি এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ নিজের সাথে নিজে গুণ করার পরে যদি আবার নিজে কি পাওয়া যায়। ঠিক আছে, বুঝছো এটা? আচ্ছা, এরপরে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী মানে ইংরেজি হচ্ছে নীল পটেন্ট, নীল পটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে শূন্যঘাতীটা কি? শূন্যঘাতীটা হচ্ছে যে ধরো একটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে এ, একটা ম্যাট্রিক্স আছে এ। এখন এই এ ম্যাট্রিক্সকে, আচ্ছা, এই শূন্য ঘাতির জন্য আমরা একটা শর্ত শর্ত পাবো। শূন্য ঘাতির জন্য অবশ্যই তোমাকে কি হইতে হবে? একটা বর্গ, এটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এটা একটু খেয়াল রাখবা। তাহলে আইডেমপটেন্টের বেলায় আমাদের এরকম কোনো শর্ত ছিল না, যে সমঘাতির বেলায় আচ্ছা আমি একটু ভুল বলছি, সমঘাতির বেলাতেও আমাদের বর্গ হইতে হবে, হ্যাঁ। তাহলে সমঘাতির বেলাতেও বর্গ হইতে হবে, যে একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সকে তুমি, বর্গ ম্যাট্রিক্সটা যদি এই কন্ডিশন মেনে চলে যে তাকে তার নিজের সাথে গুণ করলেই তাকেই পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সমঘাতী বা আইডেমপটেন্ট। ঠিক আছে, সো বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, হ্যাঁ, একটা বর্গাকার ম্যাট্রিক্সকে নিজের সাথে নিজেকে গুণ করলে যদি সেটাই পাওয়া যায়। আচ্ছা, কিন্তু শূন্য ম্যাট্রিক্সের বেলায় সেটা আর শর্ত নাই। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে যতই অর্ডার হোক না কেন, সবগুলা ভুক্তি যদি শূন্য হয়। এরপরে আমরা দেখছিলাম সমঘাতী। সমঘাতী হচ্ছে যে একটা বর্গাকার ম্যাট্রিক্সকে যদি তুমি নিজের সাথে নিজেকেই গুণ করো, অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তুমি যদি হচ্ছে এ ইন্টু এ করো, যদি আবার এ পাও, তাহলে সেই বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমঘাতী। আচ্ছা, এবার হচ্ছে শূন্যঘাতী। যে শূন্যঘাতী হওয়ার জন্য আমাদের কি হইতে হবে? এটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সকে শূন্যঘাতী বলা হবে। এ একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সটাকে শূন্যঘাতী বলা হবে যদি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু জিরো হয়। এখন এখানে এ এন এর পরিচয়টা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি যদি পাওয়ার হিসেবে ইউজ করো, মনে করো এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সকে তুমি এ ইন্টু এ করলা, তার মানে কি হলো এ স্কোয়ার, এটা ইকুয়াল টু যদি জিরো আসে। অথবা তুমি হচ্ছে এ ইন্টু এ,
এটা মানে a কিউব, তখন n এর মান 3, এটা ইকুয়াল টু যদি 0 আসে, এরকম হচ্ছে তুমি যতবার গুণ করো যদি দেখো 0 আসে প্রত্যেকবার, তাহলে তুমি সেটাকে বলতে পারবা, সেই বর্গ ম্যাট্রিক্সটাকে বলতে পারবা নীলপটেন্ট বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা এই a ম্যাট্রিক্সটাকে বলবো কি n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, মানে যেই পাওয়ারের জন্য শূন্য হয়েছে সেই পাওয়ারের। হ্যাঁ, যদি হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলবো যে 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে a। যদি 3 এর জন্য যদি 0 হয়, তাহলে বলবো 3 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে a, এরকম। ওই আচ্ছা, হ্যাঁ দেখো, আমরা প্রথম থেকে যেই সংজ্ঞাগুলো দেখছি, সারি ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স তো বাদ, ওটা সম্পূর্ণ আলাদা। এরপরে তো আমরা বর্গ ম্যাট্রিক্স আসছি। হ্যাঁ, এই বর্গ ম্যাট্রিক্স থেকে শুরু করে যতগুলাই দেখলাম সবগুলাই হচ্ছে কি হইতে হবে, শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে? যেমন বর্গ ম্যাট্রিক্সের পরে হচ্ছে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার দেখছি, সেটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হয়। নিম্ন ত্রিভুজাকার হইতে হলে সেটাকেও বর্গ হইতে হয়। তারপরে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে সেটার শর্ত হচ্ছে বর্গ হইতে হবে। তারপরে স্কেলার হইতে হলে বর্গ হইতে হবে। অভেদক হইতে হলেও বর্গ হইতে হবে, কারণ অভেদকটা আসছে থেকে স্কেলার থেকে, স্কেলারটা আসছে আবার কর্ণ থেকে, কর্ণটা আসছে আবার বর্গ থেকে। ঠিক আছে? তার মানে এগুলো সবগুলোই বর্গ হইতে হয়। আর শূন্য ম্যাট্রিক্স হইতে হলে এটা বর্গ হওয়ার কোনো শর্ত নাই, কারণ সেই ক্ষেত্রে সেটা যত অর্ডারেরই হোক না কেন, সেটা সবগুলো এলিমেন্ট যদি শূন্য হয়, তাহলে সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আর সমঘাতির বেলায় সেটা বর্গ হইতে হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সমঘাতির বেলায় আমরা একটু প্রথমে আমি একটু ভুল করে বলে ফেলছিলাম যে বর্গ হইতে হবে না, বাট সমঘাতির বেলায় তো আমাদের কি হইতে হবে, বর্গ হইতে হবে। হ্যাঁ, দেখো সমঘাতী ম্যাট্রিক্স, তো সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কি এটাকেও কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে? এখন সমঘাতীর শর্তটা কি ছিল, যে একটা বর্গ ম্যাট্রিক্সকে তুমি যদি তার নিজের সাথেই গুণ করো, গুণ করলে যদি সেই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। আচ্ছা, শূন্যঘাতী দিব না, ঠিক আছে। আচ্ছা, শূন্যঘাতীর বেলায় তাহলে আমাদের শর্ত কি, শূন্যঘাতী বা নীল পটেন্ট, সেটার শর্ত হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। হ্যাঁ, তাহলে সেটার শর্ত ছিল যে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0, যেখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 2 - 2, 2 - 2। দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, 2 বাই 2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে দেখা যায় যে এ স্কোয়ার, অর্থাৎ এ ইন্টু এ, এটা করলে কি চলে আসে, ম্যাট্রিক্সটা এরকম হয়ে যায়। যেহেতু আমরা গুণ এখনো শিখি নাই, আমি গুণ করে দেখাচ্ছি না। হ্যাঁ, জাস্ট বললাম কি একটা ম্যাট্রিক্স আছে এরকম, একটা বর্গ ম্যাট্রিক্স আছে, সেই বর্গ ম্যাট্রিক্সটাকে তার নিজের সাথেই তুমি যে গুণ করো, দেখা যাচ্ছে এই এ স্কোয়ার অর্থাৎ এন এর মান 2 এর জন্য দেখা যায় এটার সবগুলা এলিমেন্ট 0 চলে আসছে। এই যে এখানে এই যে এই 0 মানে হচ্ছে এটা আসলে একটা জিরো ম্যাট্রিক্স, যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই এ ছিল একটা বর্গ ম্যাট্রিক্স, সেই বর্গ ম্যাট্রিক্সের উপরে তুমি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার হিসেবে ব্যবহার করছো। তাহলে এখন যেই পাওয়ারের জন্য কি হবে, গুণফলটা একটা শূন্য ম্যাট্রিক্স চলে আসবে, তাহলে সেই এন এর মানের জন্য আমরা বলবো এ কে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এখানে দেখো এ একটা বর্গ ম্যাট্রিক্স ছিল এরকম আকারের। এখন এ স্কোয়ার, এই এন এর মান 2 এর জন্য দেখা যাচ্ছে কি আসতেছে, একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স চলে আসতেছে। সরি, একটা শূন্য ম্যাট্রিক্স আসতেছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে তার সাথেই গুণ করলে কি হচ্ছে, একটা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছি আমরা। দেখো এই ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট কি 0, শূন্য ম্যাট্রিক্স আসতেছে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে এরকম লিখতে পারি, জিরো ম্যাট্রিক্সকে আমরা শুধু 0 দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে? কারণ এর সবগুলো এলিমেন্ট 0। তাহলে তখন আমরা বলবো যে এই যে, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, কারণ পাওয়ার হিসেবে 2 ব্যবহার করার জন্য কি হয়েছে, এটা শূন্য ম্যাট্রিক্স আসছে। ঠিক আছে? তাহলে তাহলে এন এর যেই মানের জন্য কি পাবা, একটা বর্গ ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্সে পরিণত হবে, তাকে আমরা বলবো যে এন এর ওই মানের জন্য শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, অঙ্ক করার সময় আমরা এরকম আরো কিছু এক্সাম্পল দেখবো। এখন আমি গুণ করে দেখাইলাম না যে এই ম্যাট্রিক্সটাকে তার নিজের সাথেই গুণ করলে শূন্য ম্যাট্রিক্স চলে আসে, এটা আমি গুণটা দেখাইলাম না, কারণ হচ্ছে গুণটা আমরা এখনো শিখি নাই। ঠিক আছে? যখন শিখবো তখন আমরা দেখবো। তার মানে মূল কথা হচ্ছে যে এখানে একটা পাওয়ার হিসেবে তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যা ব্যবহার করলে যদি সেটা শূন্য ম্যাট্রিক্স চলে আসে, তাহলে আমরা বলবো যে এন এর ওই মানের জন্য বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স।
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স পর্যন্ত দেখলাম না? আচ্ছা, তাহলে দেখো আগে যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম শূন্যঘাতীর, সেখানে কি ছিল সেটা, ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই আমি, যে টু মাইনাস টু, টু মাইনাস টু, ঠিক আছে? তাহলে আমরা দেখছিলাম যে এন এর মান হিসেবে টু ব্যবহার করলে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কি পাওয়া যাচ্ছিল? শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছিল। তাই আমরা বলছি যে এই এটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স, এটা কন্ডিশন। তখন আমরা বলছি যে এই এ ম্যাট্রিক্সটা, অর্থাৎ এ বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে টু এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন একইভাবে দেখো, তুমি যদি বের করো এ কিউব, অর্থাৎ এ ইন্টু এ, খেয়াল করো এ ইন্টু এ তো অলরেডি জিরো আসছেই, তাহলে আবার তার সাথে এ গুণ করলে কি আসবে? জিরো আসবে, তাই না? তুমি এভাবে যদি এ টু দি পাওয়ার ফোর করো, দেখবা এটাও জিরো আসছে। সো আমরা তখন দেখবো যে সর্বনিম্ন এন এর কোন মানের জন্য জিরো আসছে। সো এই সর্বনিম্ন মানটা কি আমরা নিব, যে টু এর জন্য এ বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? কারণ এ ইন্টু এ করে যেহেতু জিরো আসছে, এখন এর সাথে তুমি এ কিউব মানে কি, এর সাথে আরেকটা এ গুণ করবা, এখন যত এ গুণ করো, মনে করো এ টু দি পাওয়ার ফাইভ যদি নাও, তার মানে কি আসবে? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, পাঁচটা এ। সো আলটিমেটলি দেখো জিরোই আসবে, এই জিরোই আসবে, হ্যাঁ। সো এখন সর্বনিম্ন কত মানের জন্য হচ্ছে তুমি বর্গ ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স হয়ে গেছে? টু এর জন্য। তখন আমরা বলবো যে এ বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে টু এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? বুঝতে পারছো এবার? তাহলে সমঘাতী এবং শূন্যঘাতী হইতে হইলেও আমাদের কি হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, বা এর ইংরেজি নাম হচ্ছে ইনভলিউটরি, ইনভলিউটরি ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এটার শর্ত হচ্ছে আমাদের কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। যে একটা বর্গ ম্যাট্রিক্স এ কে আমরা কি বলতে পারবো? ইনভলিউটরি ম্যাট্রিক্স বলবো বা অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো, যদি এরকম হয়, মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স আছে তোমার কাছে এ, ঠিক আছে? এখন তুমি হচ্ছে এ স্কোয়ার মানে কি, এ এর সাথে এ কেই তুমি গুণ করলা, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাই গুণ করলা, গুণ করে তুমি যদি দেখো যে কি আসছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া গেছে, তখন আমরা বলবো যে এ বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পারছো? এখন হ্যাঁ, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, হ্যাঁ। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স, মনে করো এ এর অর্ডার হচ্ছে এম বাই এন। তাহলে তুমি হচ্ছে এ ইন্টু এ করার পরে কি পাবা? যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা পাবা সেটার অর্ডারও কি হবে? অবশ্যই এম বাই এন। আর যেহেতু বর্গ ম্যাট্রিক্স আসলে, সেহেতু এম আর এন এর মান কিন্তু আসলে সমান, তাই না? যেহেতু বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ, এম আর এন হচ্ছে সমান, যেহেতু এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এখন কখন দুইটা ম্যাট্রিক্স, এই যে আমরা এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করলাম, কখন দুইটা ম্যাট্রিক্স গুণ করা যায় এটা আমরা ম্যাট্রিক্সের গুণের বেলায় দেখবো, হ্যাঁ। যে কোনো দুইটা ম্যাট্রিক্স চাইলেই তুমি গুণ করতে পারবা না, হ্যাঁ। শর্ত আছে, শর্তটা হচ্ছে বলে দিই একটু, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হইতে হয়। তো সেটা আমরা অঙ্ক করার সময় আরেকটু ডিটেলসে দেখব। তার মানে এখানে যেটা আমি বললাম, যে একটা এক্সাম্পল দেই, মনে করো এ হচ্ছে এরকম এ বি সি ডি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটার অর্ডার কত? টু বাই টু। এখন যদি এ ইন্টু এ করার পরে যদি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান যদি হয়, তাহলে তুমি গুণ করতে পারবে, হ্যাঁ। ওইটা আমরা আসবো, হ্যাঁ, গুণের সময় আরো ডিটেলসে দেখবো। তাহলে ধরো এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স টু বাই টু অর্ডারের। এখন এ ইন্টু এ করার পরে তুমি কি পাইছো? আই পাইছো। এই আয়ের অর্ডারটা কত হবে এটা ইম্পর্টেন্ট, এই আয়ের অর্ডারটা আসলে টু বাই টুই হবে, মানে টু বাই টু মানে কত? আসলে আই টু, ঠিক আছে? এই যে আই টু বাই টু মানে কত? আই টু। এই আই টু আমরা কি দেখছিলাম মনে আছে? আই টুটা কেমন ছিল? একটা অভেদক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। সো অভেদক ম্যাট্রিক্সটা কেমন ছিল? যে এর প্রধান কর্ণটার এলিমেন্টগুলো ওয়ান হবে, বাকি সব জিরো। তো এটা হচ্ছে একটা টু বাই টু অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ। তার মানে মূল ম্যাট্রিক্সটা যত অর্ডারের ছিল, ওইটা হচ্ছে মানে এ ইন্টু এ করার পরে, অর্থাৎ এ যত অর্ডারের ছিল, তুমি অভেদকটাও ঠিক তত অর্ডারেরই পাবা। এ যদি থ্রি বাই থ্রি হয়ে থাকে, এটা এখানে কত আসবে? আই থ্রি আসবে। তার মানে আই এর অর্ডারও থ্রি বাই থ্রি হবে, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সের অর্ডারও থ্রি বাই থ্রি হবে, যদি এ যদি অভেদঘাতী হয়। তাহলে এ অভেদঘাতী হবে কখন? যখন
একটা বর্গ ম্যাট্রিক্স এ, তাকে আমরা তার নিজের সাথেই গুণ করব এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার করলে যদি অভেদক পাই তাইলে তখন আমরা বলবো এ কে অভেদঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার হয়েছে এটা? এটা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরের যেটা, এরপরের আর প্রকারভেদটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমি শুধু প্রথমটা লিখি, প্রথমটা ম্যাট্রিক্স আর লিখলাম না, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে এই ট্রান্সপোজ দিয়ে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ, এর একটা এক্সাম্পল দেখি আমরা। এই ম্যাট্রিক্স পেতে হলে, আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি সেটা আমরা একটু দেখি। তো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদের আর শর্ত নাই যে সেটাকে বর্গ ম্যাট্রিক্স যে হইতে হবে এমন কোনো শর্ত নাই। হ্যাঁ, সো আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, ধরো 3 2 1, 5 6 - 4, এটাই নেই আমরা। হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত বলো তো? না, 2 ইন্টু না, এটা ইন্টু বলে না, 2 বাই বলে আমি লিখে দিছিলাম প্রথমেই। হ্যাঁ, 2 বাই, সো 2/3, তার মানে সারি, হ্যাঁ উচ্চারণ বাই হবে, হ্যাঁ লিখতে হয় 2 বাট উচ্চারণ বাই হবে, এটা প্রথমেই লিখছিলাম আমি। সো এটা হচ্ছে দুইটা সারি তিনটা কলাম, তার মানে এর অর্ডার হচ্ছে 2/3। এখন দেখো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? প্রকাশ করব হচ্ছে এই যে এর উপরে একটা ছোট টি দিয়ে, ছোট টি দিতে পারো বা বড় টিও দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে এই এ ম্যাট্রিক্সের সারিগুলা হয়ে যাবে, তা এখানে এসে কলাম হয়ে যাবে। দেখো তাহলে এটার প্রথম, এ ম্যাট্রিক্সের প্রথম সারি কি ছিল? 3 2 1, তাহলে এখানে এসে হয়ে যাবে কি? প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম। দেখো খেয়াল করো, প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম। বুঝছো, বুঝতে পারছো এটা? হ্যাঁ, দ্বিতীয় সারিটা হয়ে যাবে দ্বিতীয় কলাম। হ্যাঁ, তার মানে সারিগুলা হয়ে যাবে কলাম, এটাই হচ্ছে আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে দ্বিতীয় সারিটা হচ্ছে কি ছিল? 5 6 - 4, এটা হয়ে যাবে কলামে আসবে 5 6 - 4। তাহলে এই যে নতুন, হ্যাঁ এখন অর্ডার হয়ে যাবে কত? 3/2। তাহলে এটাই হচ্ছে আসলে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটা। তার মানে একটা ম্যাট্রিক্সের সারিকে তুমি যদি কলামে রূপান্তর করো, যে নতুন ম্যাট্রিক্সটা পাবা সেটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি এটা বর্গ ম্যাট্রিক্স না হয় তাহলে তো হচ্ছে দেখো অর্ডার চেঞ্জ হয়ে যায়। আর যদি তুমি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করো সেই ক্ষেত্রে কিন্তু আর অর্ডারটা চেঞ্জ হবে না। আর একটা এক্সাম্পল দেখি আমরা। মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স যদি চিন্তা করতাম, যেখানে আছে 4 2 0, সো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এর অর্ডার হচ্ছে 3/3। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? সারিগুলা হয়ে যাবে কলাম। দেখো প্রথম সারি ছিল 3 2 1, এটা হয়ে যাবে প্রথম কলাম। দ্বিতীয় সারি ছিল 5 6 - 4, এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম। তৃতীয় সারি ছিল হয়ে 4 2 0, এটা হয়ে যাবে তৃতীয় কলাম। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে কিন্তু অর্ডার 3/3। সো বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করলে অর্ডার চেঞ্জ হবে না, কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য যে কোনো ম্যাট্রিক্সের তুমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো তখন দেখবা যে অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কারণ বর্গ ম্যাট্রিক্সের সারি, না না না, না না, ট্রান্সপোজের বেলায় বর্গ ম্যাট্রিক্স শর্ত নাই। যে কোনো ম্যাট্রিক্সের সারিকে তুমি যদি কলামে রূপান্তর করো, সেই নতুন ম্যাট্রিক্সটা হয়ে যাবে ওই পূর্ব মানে আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। বুঝতে পারছো? এখানে শর্ত নাই। এর পরেরটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ইংরেজি কি? সিমেট্রিক না? সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা এটা একটু দেখি সিমেট্রিক ম্যাট্রিক্সটা আসলে কি জিনিস। হ্যাঁ, এই সিমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় শর্ত আছে। দেখো আমি একটু আগে কি বলছিলাম যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করা মানে কি? যে একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে তুমি কলামে রূপান্তর করছো, রূপান্তর করে যে নতুন ম্যাট্রিক্সটা পাইছো সেটা হচ্ছে ওই আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমরা উদাহরণ দিয়ে দেখছিলাম যে বর্গ ম্যাট্রিক্স হইলে সারি মানে সেই ক্ষেত্রে মূল ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডারের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করলে সেটার অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। মূল ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজের অর্ডার আর
সেম থাকে না, কিন্তু বর্গের বেলায় সেম থাকে। তো আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের যে ডেফিনেশন সেটা হচ্ছে কি, যে কোনো একটা ম্যাট্রিক্স মনে করো এ, এখন সেই ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স আছে এ, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তুমি বের করলা, ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ যদি সমান হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্ত আছে, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। হ্যাঁ, প্রতিসম হইতে হলে কি হইতে হবে, তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। সো একটা বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করার পরে তুমি যদি দেখো যে মূল ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ একই আছে, মানে ম্যাট্রিক্সটা আসলে কোনো পরিবর্তনই হয় নাই, অর্ডার তো সেম থাকবেই এবং ম্যাট্রিক্সটাও কোনো পরিবর্তন হয় নাই, সেই ক্ষেত্রে আমরা বলবো কি প্রতিসম ম্যাট্রিক্স। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেখি আমরা, মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে এরকম, এটা বইয়ের এক্সাম্পলটাই নেই, 2 0 -1 0 3 4 -1 4 5। আচ্ছা, প্রথমে তুমি এটা ট্রান্সপোজ বের করো, দেখো এটা ট্রান্সপোজ বের করলে কি আসবে, সারি হয়ে যাবে কলাম, তাহলে হবে কি, দেখো 2 0 -1, তারপর হবে কি, 2 নম্বর সারি ছিল 0 3 4, এটা হয়ে যাবে 2 নম্বর কলাম 0 3 4। 3 নম্বর সারি ছিল -1 4 5, এটা হয়ে যাবে 3 নম্বর কলাম -1 4 5। দেখো বর্গ হওয়ার কারণে অর্ডার তো সেম আছেই, এবং খেয়াল করে দেখো ম্যাট্রিক্সের কোনো পরিবর্তনই হয় নাই, 2 0 -1 2 0 -1 0 3 4 0 3 4 -1 4 5 -1 4 5, অর্থাৎ ম্যাট্রিক্সটা এমনভাবেই আসলে মানে গঠিত ছিল, মানে ম্যাট্রিক্সটা এমনভাবেই বিন্যস্ত ছিল ডাটাগুলা, যে এটাকে সারিগুলা কলামে রূপান্তর করার পরেও কোনো চেঞ্জ হয় নাই। খেয়াল করে দাও, এই যে এখান থেকে তুমি বুঝতে পারবা, দেখো এই যে 2 0 -1, এটা কি তুমি কি বানাইছো, ট্রান্সপোজ করার জন্য কলামে নিয়ে আসো, দেখো 2 0 -1 2 0 -1। 2 নম্বর সারি কি ছিল 0 3 4, দেখো 2 নম্বর কলাম 0 3 4। 3 নম্বর সারি ছিল -1 4 5, দেখো 3 নম্বর কলাম -1 4 5। তার মানে ম্যাট্রিক্সটা এমনভাবেই সাজানো যে তার ট্রান্সপোজ বের করার পরে আসলে ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তনই হয় নাই, যা ছিল তাই আছে। এরকম যদি হয় তখন আমরা ওই বর্গ ম্যাট্রিক্সটাকে কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, বুঝতে পারছো কি উদাহরণটা? আচ্ছা, আচ্ছা, লাস্ট আরেকটা প্রকারভেদ আমাদের, বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটার ইংরেজিটা হচ্ছে, সাউন্ড কম আসতেছে, বাকিদের কি ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা ইংরেজি হচ্ছে, আচ্ছা আরেকটু জোরে বলতেছি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে দেখো বি প্রতিসম, তাহলে প্রতিসমর ইংরেজি কি ছিল, সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে বি এর প্রতিসম হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বি এর জন্য স্কিউ কথাটা আসছে। হ্যাঁ, সো প্রতিসম তো আমরা দেখছি যে একটা বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করার পরে যদি মূল ম্যাট্রিক্সটা আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা একই হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে বিপ্রতিসমর বেলাতেও আমাদের শর্ত কি, বর্গ হইতে হবে। সো একটা বর্গ ম্যাট্রিক্স বিপ্রতিসম কখন হবে, বক্র, এরকম তো নাম শুনি নাই, লেখা আছে নাকি তোমার বইতে? হ্যাঁ, তাহলে হইতে পারে, বক্র থাকতে পারে, আমার এই এই মুহূর্তে মনে পড়তেছে না বক্র নামটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হইতে, বিপ্রতিসম ম্যাট্রিক্স হইতে হলে কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স আছে, এখন এই এ ম্যাট্রিক্সের তুমি ট্রান্সপোজ বের করলা, ঠিক আছে, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি, এ টু দি এভাবে লিখি আমরা, যে এ ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে রূপান্তর করলা, তাহলে ট্রান্সপোজ পাইলা। ঠিক আছে, এখন এই দুইটা যদি সমান হয়ে যায় তখন কি ছিল, তখন আমরা এ বর্গ ম্যাট্রিক্সটাকে কি বলতাম, প্রতিসম, তাই না? ঠিক আছে, এখন দেখো, আর বিপ্রতিসমর বেলায় কি হবে, সামনে একটা মাইনাস চলে আসবে, দেখো আমি একটু ক্লিয়ার করে লিখি। তার মানে কি, একটা বর্গ ম্যাট্রিক্স ছিল এ, একটা বর্গ ম্যাট্রিক্স ছিল এ, এই বর্গ ম্যাট্রিক্সের তুমি ট্রান্সপোজ বের করছো, বের করার পরে তুমি এ ম্যাট্রিক্সই পাইছো, বাট সামনে একটা নেগেটিভ সাইন আছে, তখন আমরা ওই এ ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে ব্রেকেট না দিলেও হয়, সমস্যা নেই। অর্থাৎ ম্যাট্রিক্সটা একটা
সামনে একটা নেগেটিভ সাইন থাকবে। একটা উদাহরণ দেখি, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটাও বইয়ের উদাহরণটাই নিব আমরা, নাহলে হচ্ছে মেলানো যাবে না উল্টাপাল্টা নিলে। সো মনে করো এ একটা বর্গ ম্যাট্রিক্স আছে এরকম 0 1 -4, 3 by 3 অর্ডারের, -1 0 3 4 -3 0, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তুমি এটার কি করবা, আগে তুমি ট্রান্সপোজ বের করো। সো এটা ট্রান্সপোজ বের করলে কি হয় দেখো, সারিগুলাকে কলাম করে ফেলো। তাহলে 0 1 -4, এটা হয়ে যাবে কত, 2 নম্বর কলামটা হয়ে যাবে -1 0 3, 3 নম্বর কলামটা হবে কত, 4 -3 0। এবার একটু দুইটার দিকে একটু তাকায় দেখো, দেখো মাইনাস গুণ করো, এই যে 0 -1 4 1 0 -3, এখানে মাইনাস গুণ করলে হয়ে যাবে -4, এটা হবে 3 0। তাহলে মূল ম্যাট্রিক্সের সাথে মাইনাস গুণ করলে আসলে ট্রান্সপোজটা তখন হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি তার ওই মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক মানে মূল ম্যাট্রিক্সের কি বলা যায়, এটা এটা বইয়ের ভাষায় যদি আমরা বলি যে মূল ম্যাট্রিক্সের সাথে -1 যদি গুণ করলে যদি তুমি ট্রান্সপোজটা পাও আসলে, হ্যাঁ, এটাকে এভাবে মানে শর্তটা হচ্ছে এটা। সো যদি নিজের ভাষায় তুমি যদি চিন্তা করো যে একটা ম্যাট্রিক্স আছে এ, এই এ ম্যাট্রিক্সের সাথে মাইনাস গুণ করলে তুমি যদি সেটা যদি এই ট্রান্সপোজের সমান হয়, এর ট্রান্সপোজের সমান হয়, ঠিক আছে, তাইলে হচ্ছে হবে কি, তখন আমরা এ ম্যাট্রিক্সটাকে বলতে পারবো বিপ্রতিসম। ক্লিয়ার? না, শেষ, এই তো শেষ, লাস্ট একটা, হ্যাঁ। আচ্ছা, লাস্টের এটা আসলে তেমন কোনো প্রকারভেদ না, এটা খুবই সহজ। দেখো একটু খেয়াল করো, যে 4 মনে করো 2 3, আমি একটা 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্স লিখতেছি। দেখো এটা একটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ। এখন এই ম্যাট্রিক্স থেকে তুমি দেখো অনেকগুলো ম্যাট্রিক্স তৈরি করতে পারবা কিভাবে। দেখো এটা একটা ম্যাট্রিক্স হবে 4 2 5 6, এটা একটা 2 by 2 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপরে তুমি যদি এটা নাও 6 4 3 1, এটা একটা 2 by 2 অর্ডারের ম্যাট্রিক্স। এরকম অনেকগুলো ম্যাট্রিক্স তুমি চাইলে তৈরি করতে পারবা, ঠিক আছে। এগুলোকে বলা হয় এই মূল ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম এবং সারি নিয়ে নিয়ে তুমি যদি নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করো, তাহলে সেই নতুন ম্যাট্রিক্সটাকে বলবা কি, মূল ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ, হ্যাঁ। তাহলে সবগুলো প্রকারভেদ আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম। তাহলে বাসায় আরেকবার একটু নিজে দেখবা, দেখলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ।